হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু লার্নিং। তো তোমাদের যে শর্ট কোশ্চেনের ক্লাসগুলো চলছিল এটা তার নেক্সট পার্ট। তো প্রথমেই থিওরি করানো হয়েছিল, তারপরে আমাদের এই শর্ট কোশ্চেনগুলো করানো হয়েছিল। আমার নাম শুভদীপ কয়াল, আমি তোমাদের বায়োলজি পড়াই। তো আজকে ক্লাস শুরু করছি। তার আগে একটা কথা বলবো, যারা এই ভিডিওটা প্রথম দেখবে অবশ্যই আগের পার্টগুলো দেখবে, তাহলে কি হবে মানে তোমার বুঝতে সুবিধা হবে যে কার পরে কোনটা আসছে। তো দেখো, বাইল সল্ট অ্যাক্ট অ্যাজ অ্যাক্টিভেটর অফ হুইচ এনজাইম। যদি জিজ্ঞেস করে বাইল সল্ট কোন এনজাইমের অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে, তখন তোমাকে বলতে হবে কি লাইপেজ। তাহলে বাইল সল্ট অ্যাক্ট অ্যাজ অ্যাক্টিভেটর অফ হুইচ এনজাইম, তখন তোমাকে বলতে হবে কি লাইপেজ। নেক্সট দেখো, হোয়েন ব্রেস্ট ফিডিং ইজ রিপ্লেসড বাই লেস নিউট্রিটিভ ফুড লো ইন প্রোটিন অ্যান্ড ক্যালোরিজ, দ্য ইনফ্যান্ট বিলো দ্য এজ অফ 1 year আর লাইকলি টু সাফার ফ্রম। বলতে হয় যে যদি কোনো বাচ্চাকে ব্রেস্ট মিল্ক না খাওয়ানো হয় এবং তার পরিবর্তে এমন কোনো খাবার খাওয়ানো হলো যেখানে লো প্রোটিন আছে, লো ক্যালোরিজ আছে, তখন তার কি রোগ হতে পারে। তখন যে রোগটা হয় তার নাম হচ্ছে আমার ম্যারাসমাস। কি রোগ হয়? তার নাম হচ্ছে আমার ম্যারাসমাস। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ফুড কম্পোনেন্ট ইন হিউম্যানস রিচেস দ্য স্টোম্যাক টোটালি আনডাইজেস্টেড। তো কোন কোন জিনিসগুলো আমাদের স্টোম্যাকে আনডাইজেস্টেড কন্ডিশনে থাকে, ভালো করে বোঝো। এখানটা অনেকগুলো অপশন দেয়া, তার মধ্যে দেখতে হবে যে স্টোম্যাকে কার কার ডাইজেশন, কোনটা কোনটা আনডাইজেস্টেড থাকছে, টোটালি আনডাইজেস্টেড। ঠিক আছে, আরেকবার কোশ্চেনটা দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ফুড কম্পোনেন্ট ইন হিউম্যানস রিচেস দ্য স্টোম্যাক টোটালি আনডাইজেস্টেড। মানে আমাদের স্টোম্যাকে যখন খাবারটা পৌঁছচ্ছে তখন কোন কোন খাবার টোটালি আনডাইজেস্টেড কন্ডিশনে পৌঁছচ্ছে। প্রোটিন আর স্টার্চ, দেখো স্টার্চের তো রিয়াকশন শুরু হয়ে যায়, তাহলে এটা নেওয়া যাবে না। স্টার্চ অ্যান্ড ফ্যাট, এটাও নেওয়া যাবে না। স্টার্চ সেলুলোজ নেওয়া যাবে না। তাহলে ফ্যাট আর সেলুলোজ, তাহলে সেলুলোজ তো ডাইজেশন হয় না, আর ফ্যাটেরও হচ্ছে আমাদের মুখে ডাইজেশন হয় না। তাহলে এই দুজন টোটালি আনডাইজেস্টেড কন্ডিশনে কোথায় পৌঁছচ্ছে? আমার স্টোম্যাকে পৌঁছচ্ছে। ঠিক আছে, তাহলে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ফুড কম্পোনেন্টস ইন হিউম্যান রিচেস দ্য স্টোম্যাক টোটালি আনডাইজেস্টেড, তখন ফ্যাট অ্যান্ড সেলুলোজ। আশা করি বুঝতে পারছো। এবারে দেখো, এ ইয়ং ইনফ্যান্ট মে বি ফিডিং entirely on mother's milk, which is white in color, but the stool which the infant passes out is quite yellow. The yellow color is due to। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে মায়ের দুধ তো খেয়ে বাচ্চারা বড় হয়, তাই যখন একটা বেবি শুধু মায়ের দুধ খেয়ে বড় হচ্ছে তখন কি হচ্ছে, তার তো দুধের কালার সাদা। তাহলে কেন যখন সে পটি করে তাহলে সেটা কেন ইয়েলো হয়? তো অ্যান্সার হচ্ছে বাইল পিগমেন্টস পাসেস থ্রু দা বাইল জুস। তাহলে বাইল জুস তো মিশছে ওর সঙ্গে, এর ফলে কি হচ্ছে, সেই সিম্পল ব্যাপার, আমাদের নর্মালি অ্যাডাল্টের যে পটির কালার হয়, তো সেরকম ভাবেই এদেরও যখন বাচ্চা অবস্থায় দুধ খেয়েছে তখন বাইল পিগমেন্টগুলো ওর সাথে মিশে গিয়ে কালারটা করছে। বোঝা গেল? এবারে বলছে কাইলোমাইক্রনস আর স্মল লাইপোপ্রোটিন particles that are transported from intestine into blood capillaries। বলছে কাইলোমাইক্রন, CHYLO, কাইলোমাইক্রনস। জিজ্ঞেস করে যে কোন জিনিসটা, সেটা হচ্ছে কাইলোমাইক্রনসটা, যেটা স্মল লাইপোপ্রোটিন, সেইটা কি হয় আমাদের ট্রান্সপোর্টেড ফ্রম দ্য ইন্টেস্টাইন ইনটু দ্য ব্লাড ক্যাপিলারিজ। তাই যদি বলে যে কাইলোমাইক্রনটা কি, তখন বলতে হবে এটা একটা স্মল লাইপোপ্রোটিন। এরম ভাবেই কোশ্চেন আসে যে কাইলোমাইক্রনটা কি, সেটা হচ্ছে স্মল লাইপোপ্রোটিন। নেক্সট দেখো, সিক্রেটিন অ্যান্ড কোলেসিস্টোকাইনিন। তাহলে সিক্রেটিন অ্যান্ড কোলেসিস্টোকাইনিন আর ডাইজেস্টিভ হরমোন, দে আর সিক্রেটেড ইন ডিওডিনাম। তাহলে আমি একটু আগের ক্লাসে যে পেজ ক্লাস করিয়েছি সেখানটা হরমোন নিয়ে যেগুলো বলছিলাম সেখানে বারবার বলে দিয়েছিলাম সিক্রেটিন আর কোলেসিস্টোকাইনিন এরা কি করে, আমার কোথায় এই হরমোনগুলো কোথায় সিক্রেশন করছে, সেটা হচ্ছে আমার ডিওডিনামে। তাও মাঝে মাঝে একটা দুটো দিয়ে দিয়েছি জাস্ট ফর রিভাইজ। তাহলে সিক্রেটিন অ্যান্ড কোলেসিস্টোকাইনিন কোথায় সিক্রেট হচ্ছে, সেটা হচ্ছে আমার ডিওডিনামে। এবারে দেখো,
বলছে এফএডি ইজ এ কোএনজাইম ডেরাইভড ফ্রম রাইবোফ্ল্যাভিন। যদি জিজ্ঞেস করে এফএডি কোথা থেকে পাওয়া যাচ্ছে, তখন সেটাকে তোমাকে বলতে হবে রাইবোফ্ল্যাভিন। এর ফুল ফর্ম কি? ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড। তাহলে ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড। বলছে দ্য পিএইচ অফ দ্য ডাইজেস্টিভ জুস উইদিন দ্য হিউম্যান স্মল ইন্টেস্টাইন ইজ বিটুইন 7.5 অ্যান্ড 8.5। দ্য ইনভায়রনমেন্ট ইজ স্লাইডলি। তো এর যে ইনভায়রনমেন্ট দেখতে পাচ্ছ, পিএইচ যত বেশি হবে তখন সেটা হয়ে যাবে বেসিক, পিএইচ যত বেড়ে যাবে তখন সেটা হবে বেসিক মানে অ্যালকালাইন, যত কমে যাবে তখন হবে অ্যাসিডিক। তা বলছে সিস্টিক ফাইবোসিস, এটা কি? বলছে প্রোডাকশন অফ থিক মিউকাস দ্যাট ক্লগস এয়ারওয়েজ। তো সেটাকে আমার কি বলছে? সিস্টিক ফাইবোসিস। এবার নেক্সট দেখো, ক্রিপস অফ লিভার কুইন আর ইনভলভ সিক্রেশন অফ ইন্টেস্টিনাল জুস, যেটাকে বলে হচ্ছে আমার সাক্কাস ইন্টেরিকাস, পড়িয়েছিলাম। ঠিক আছে, আমি কোনটাকে সাক্কাস ইন্টেরিকাসের যে নর্মাল যে নেম, যেটা যে নামে আমরা চিনি, সেটা হচ্ছে ইন্টেস্টিনাল জুস। কোথা থেকে বেরোচ্ছে? ক্রিপস অফ লিভার কুইন আর ইনভলভ সিক্রেশন অফ সাক্কাস এন্টেরিকাস। ঠিক আছে, বলছে ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B12 কি হয়? এটা হচ্ছে আমার পার্নিসিয়াস অ্যানিমিয়া। তাহলে ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B12 কি ঘটায়? পার্নিসিয়াস অ্যানিমিয়া। বুঝতে পারছো? আর এইটা যেটা বললাম সাক্কাস এন্টেরিকাস, এইটা ডিটেলসে যদি দেখতে চাও অবশ্যই থিওরি ক্লাসটা দেখো, তাহলে এইটা একদম ইজি, মানে যারা থিওরি ক্লাস দেখেছে তারা একদম ইজিলি অ্যান্সার দিতে পারবে যে ক্রিপস অফ লিভার কুইন কি সিক্রেশন করে, সেটা হচ্ছে আমার ইন্টেস্টিনাল জুস। এবার এসো, গ্লিসন ক্যাপসুলস আর ফাউন্ড ইন, কোথায় পাওয়া যায়? লিভার। মোস্ট ইজি, যে গ্লিসন ক্যাপসুল কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে আমার লিভার। এবারে নেক্সট দেখো, প্রোডাকশন অফ গ্লুকোজ ফ্রম অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল, তাকে কি বলা হয়? গ্লুকোনিওজেনেসিস। এটাও খুব সুন্দর করে ওখানে ব্যাখ্যা দেওয়া আছে। যখন গ্লুকোজের ঘাটতি থাকে তখন অ্যামিনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড থেকে কি হয়? গ্লুকোজ তৈরি হয়। যে পদ্ধতিতে হয় তার নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। যেখানে আমি প্রোটিনের ক্ষেত্রে ব্যাখ্যা দিয়েছিলাম, NH2 গ্রুপটাকে বাদ দিয়ে আমাদের অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচারের বাকি যে অংশটা, সেটা কি হয়? গ্লুকোজে ট্রান্সফার হয়। আর NH2টা পরবর্তীকালে অ্যামোনিয়া এবং লিভারে সেটা ইউরিয়া তৈরি হয়, পরবর্তীকালে ইউরিনেশনের মাধ্যমে শরীরের বাইরে বেরিয়ে যায়। এবারে দেখো, ডেন্টাল ফর্মুলা অফ র্যাবিট। এই র্যাবিট থেকে অনেক কোশ্চেন আসে, সেই জন্য র্যাবিটের কিছু কিছু জিনিস দিয়ে দিয়েছি। বলছে ICPMM 2033, কারণ এদের ডায়াস্টেমা থাকে, তার মানে কি ক্যানাইন টিথ আমার থাকছে না। তাহলে এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে গেল। এবারে বলছে অস্টিও ম্যালেশিয়া ইজ ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি। যদি বলে অস্টিও ম্যালেশিয়া, এই রোগটা কেন হয়? এই অস্টিও ম্যালেশিয়া রোগটি কেন হয়? অস্টিও ম্যালেশিয়া রোগটি হয় ভিটামিন ডির অভাবের জন্য। তাহলে অস্টিও ম্যালেশিয়া রোগটা হয় কেন? ভিটামিন ডির অভাবের জন্য। এখান থেকে অনেকগুলো জানতে পারলে। আমাদের পিএইচ এর ভ্যালু বেড়ে গেলে বেসিক বলা হয়। রাইবোফ্ল্যাভিন, এফএডি হচ্ছে কোথা থেকে ডেরাইভ, সেটা হচ্ছে আমার রাইবোফ্ল্যাভিন। এফএডির ফুল ফর্ম, ডেন্টাল ফর্মুলা অফ র্যাবিট, অস্টিও ম্যালেশিয়া, আমাদের ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি, আর কি প্রোডাকশন অফ গ্লুকোজ ফ্রম অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল, তাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। আর ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B12 কি? পার্নিসিয়াস অ্যানিমিয়া। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনের যে অ্যান্সারগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট। এবারে দেখো, বলছে ইন দ্য অ্যাবসেন্স অফ এন্টেরোকাইনেস দ্য ডাইজেশন অফ উড বি এফেক্টেড ইন আওয়ার ইন্টেস্টাইন। তাই দেখো, এন্টেরোকাইনেস ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভেট করে, তার মানে যেটা প্রোটিনকে ডাইজেস্ট করতে হেল্প করে। মল্টোস প্রোটিন নয়। অ্যামিনো অ্যাসিড তো প্রোটিন ব্রেকডাউন করে 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 ডাইজেশন হওয়ার পরে অ্যামিনো অ্যাসিড হবে। স্টার্চও নয়, তার মানে অ্যালবুমিন হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এন্টেরোকাইনেস যদি অ্যাবসেন্স থাকে, তাহলে অ্যালবুমিনের ডাইজেশন হচ্ছে ইন্টেস্টাইনে কি হবে? এফেক্টেড হবে। তাহলে বুঝতে পারছো কোশ্চেন কত ঘুরিয়ে দিতে পারে। বলছে অস্টিও ম্যালেশিয়া ইজ ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি। তাহলে অস্টিও ম্যালেশিয়াও একটা রোগ যেটা ভিটামিন ডির জন্য অভাবে আমাদের শরীরে হয়। বলছে দ্য এসেন্সিয়াল ভিটামিন ফর ব্লাড কোয়াগুলেশন ইজ ভিটামিন কে। আগের ক্লাসেই করেছিলাম যে ভিটামিন কে যদি না থাকে তাহলে কিন্তু ব্লাড জমাট বাঁধবে না এবং ব্লাড কন্টিনিউয়াসলি বেরিয়ে যাবে। তো কি কি রোগ হয়, কিছু ভিটামিনের নাম দিয়ে দিয়েছি দেখো।
ভিটামিন ডি রিকেট, ভিটামিন বি1 বা থায়ামিন বেরিবেরি, ভিটামিন বি3 নিয়াসিন পেলেগ্রা, ভিটামিন বি12 পার্নিসিয়াস অ্যানিমিয়া, ভিটামিন বি6 লস অফ অ্যাপেটাইট। এবার এইটা ইচ্ছা করে এই বি2 দিয়ে পেলেগ্রা দিয়ে কেটে দিয়েছি, কেন? তার কোশ্চেনটা এমন আসে, পেয়ার দেয় যে এর মধ্যে কোনটি ভুল সেটা খুঁজে বার করো। তো এটা 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 দিল আর সঙ্গে এটা দিল যে এটা ভুল, তুমি সেটা খুঁজে বার করলে। তো ভিটামিন ডি রিকেট, আমাদের ভিটামিন বি1 বেরিবেরি, থায়ামিন তার সাইন্টিফিক আমাদের কেমিক্যাল নেম, ভিটামিন বি3 পেলেগ্রা, ভিটামিন বি12 পার্নিসিয়াস অ্যানিমিয়া, ভিটামিন বি6 লস অফ অ্যাপেটাইট। এবার বলছে ভিটামিনস আর অর্গ্যানিক ক্যাটালিস্ট। সকলেই জানে ভিটামিন হচ্ছে ক্যাটালিস্টের কাজ করে, তার মানে ভিটামিন আর অর্গ্যানিক ক্যাটালিস্ট। এবারে নেক্সট এসো, বলছে দ্য ম্যাল নিউট্রিশন ডিজিজ ইন ম্যান ইজ, সেটা হচ্ছে পোর্ট বেলি সিনড্রোম, পেট ফুলে ওঠে। যদি ম্যাল নিউট্রিশন দেখা যায় তাহলে কি হয়, তাদের পেট ফুলে ওঠে, ঠিক আছে, পট বেলি সিনড্রোম। বলছে দ্য প্রসেস অফ রিসিনথেসিস অফ ফুড মেটেরিয়ালস ফ্রম সিম্পলিয়ার ফুড মলিকিউল ইজ, সেটা হচ্ছে বায়োসিনথেসিস। তার মানে যে প্রসেসের মাধ্যমে সিনথেসিস অফ ফুড, খাবার তৈরি হচ্ছে, ফুড মেটেরিয়ালস ফ্রম সিম্পলিয়ার ফুড মলিকিউলস, ছোট ছোট খাবারের মলিকিউল থেকে যখন বড় কোনো মলিকিউল তৈরি হচ্ছে সেটাকে বলছি আমাদের বায়োসিনথেসিস। বলছে সাম এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, কিছু এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডের নাম দিয়েছি, অনেক সময় এক্সাম্পল জানতে চায়, ঠিক আছে, অনেক সময় এক্সাম্পল জানতে চায়। একটা হচ্ছে আমার লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, এটা কি অ্যারাকিডোনিক অ্যাসিড, ঠিক আছে, লিনোলেনিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড। তাহলে মধ্য কথা এই যে টোটাল এই যে স্লাইডটায় বেস্ট ইম্পর্টেন্ট জিনিস দেয়া, সেগুলো দেখে নেবে। এরকম কোশ্চেন ঘুরিয়ে দেয় যেটা অ্যালবুমিনের মানে ডিস্টার্ব করবে ডাইজেশনে, ইন্টেস্টাইনে, কেন এন্টেরোকাইনেস থাকছে না। ভিটামিনের অভাবে যে রোগগুলো হচ্ছে সেগুলো দিয়ে দিয়েছি, ভিটামিন ডি রিকেট, থায়ামিন বেরিবেরি দেখে নেবে। ভিটামিনটা কি অ্যাকচুয়ালি, এটা অর্গ্যানিক ক্যাটালিস্ট। আর কি ম্যাল নিউট্রিশন ডিজিজ হয় কখন, তার সিনড্রোম কি, পট বেলি সিনড্রোম। আর কি সাম এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডের নাম, আর যে পদ্ধতিতে সিম্পলিয়ার ফুড মলিকিউলগুলো স্টোর হয়ে হয়ে আমাদের ফুড মেটেরিয়ালস তৈরি করছে তাকে বলছি আমাদের বায়োসিনথেসিস। এবার দেখো, হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য সিক্রেশন অফ প্যারাইটাল সেল অফ গ্যাস্ট্রিক গ্ল্যান্ড ইজ ব্লকড উইথ অ্যান ইনহিবিটর। তার মানে বলতে চাইছে যদি প্যারাইটাল সেল ব্লক হয়ে যায়, প্যারাইটাল সেল হচ্ছে অ্যাকচুয়ালি অক্সিনটিক সেল, মানে এই প্যারাইটাল সেল এইচসিএল রিলিজ করে। যদি এই সেলটা ব্লক হয়ে যায় তাহলে এইচসিএল রিলিজ করবে না। যদি এইচসিএল রিলিজ না করে তাহলে অসুবিধা কি হবে, যদি এইচসিএল রিলিজ না করে তাহলে অসুবিধা কি হবে, কোনো প্রোটিন ডাইজেশনের জন্য যে এনজাইম সেটা অ্যাক্টিভেট হবে না। তাই এখানে লেখা হয়েছে ইন অ্যাবসেন্স অফ এইচসিএল সিক্রেশন ইনঅ্যাক্টিভ পেপসিনোজেন নট কনভার্টেড ইনটু দ্য অ্যাক্টিভ এনজাইম পেপসিন। তাই বুঝতে পারলে এই সেলটা যদি ড্যামেজ হয় এইচসিএল তৈরি হবে না। এইচসিএল যদি এই যে এইচসিএল সিক্রেশন হবে না তাহলে কি হবে, পেপসিনোজেন পেপসিনে ট্রান্সফার হতে পারবে না। পেপসিনোজেন পেপসিনে ট্রান্সফার হতে কি করতে পারবে না, পেপসিনোজেন পেপসিনে ট্রান্সফার হতে পারবে না। এবারে দেখো নেক্সট, হুইচ পার্ট অফ আওয়ার বডি সিক্রেটস দ্য হরমোন সিক্রেটিন। এর আগের ক্লাসেও বলেছিলাম যে সিক্রেটিন হরমোন ডিওডিনামে রিলিজ হয়, অথবা অনেক জায়গায় দেয়া থাকে স্মল ইন্টেস্টাইন। তো যখন যেমন অপশানে থাকবে লিখবে, আর যদি স্কুলে জিজ্ঞেস করে যে বলো সিক্রেটিন হরমোন কোথা থেকে সিক্রেশন হয় তখন লিখবে ডিওডিনাম, বা লিখতে পারো যে ক্ষুদ্রান্ত ব্যাকেটে ডিওডিনাম। বলছে দ্য স্টোর ফুড ইন অ্যানিমেল সেল ইজ কল্ড গ্লাইকোজেন। তাহলে আমাদের লিভারে যে গ্লুকোজগুলো জমে জমে খাবার স্টোর হয় তাহলে সেটার নাম কি আমার, সেটার নাম হচ্ছে আমার গ্লাইকোজেন। সেটার নাম কি আমার গ্লাইকোজেন। বলছে দ্য স্টোর ফুড ইন অ্যানিমেল ইজ কল্ড গ্লাইকোজেন। এবারে বলছে ইন হুইচ লেয়ার অফ দ্য অ্যালিমেন্টারি ক্যানাল সিক্রেটারি গ্ল্যান্ড আর প্রেজেন্ট। বলছি অ্যালিমেন্টারি যে ক্যানাল আছে সেই অ্যালিমেন্টারি ক্যানালের যে সিক্রেটারি গ্ল্যান্ড গুলো আছে কোন লেয়ারে অবস্থান করছে তখন সেটা হবে বলতে হবে মিউকোসা, মানে বাইরের লেয়ারটা মিউকোসা, সাবমিউকোসা, সেরোসা, ঠিক আছে, আরো আছে। তো তার মধ্যে যেটা মিউকোসা, সেই মিউকোসাতে কি আছে, এই আমাদের অ্যালিমেন্টারি ক্যানালের
যে সেক্রেটারি গ্ল্যান্ডগুলো অবস্থান করছে। আর বাকি অংশের নাম কি আছে? মিউকোসা, সাবমিউকোসা, সেরোসা আর মাস্কুলারিস। তার মধ্যে ভিতরের দিকে এই নল, ধরে এই নলের ভিতরের দিকে যে অংশটা মিউকোসা, সেই মিউকোসাতে এই সেক্রেটারি গ্ল্যান্ডগুলো আমার আছে। এই সেক্রেটারি গ্ল্যান্ডগুলো আমার আছে, বোঝা গেল? এবারে বলছে রেটিনল কি কাজে লাগে? রেটিনল কাজে লাগে এসেন্সিয়াল ফর মেনটেনেন্স অফ এপিথেলিয়াল টিস্যু। তাহলে মেনটেনেন্স ফর এপিথেলিয়াল টিস্যু, এপিথেলিয়াল টিস্যু হচ্ছে মেনটেনেন্সের জন্য রেটিনল লাগে। তাহলে রেটিনল ভিটামিন এ, ঠিক আছে, রড কোষের আমাদের রোডপসিন তৈরি হতে হেল্প করে আবার। এবারে বলছে ক্যালসিফেরল অ্যাবজর্পশন ফর মেনটেনেন্স অফ এপিথেলিয়াল টিস্যু। এটা অ্যাবজর্পশন করছে কি না মেনটেনেন্স অফ এপিথেলিয়াল টিস্যুর জন্য। আর হচ্ছে আমাদের মেনেডিয়ন, এটা কি হেল্পস ইন ক্লটিং অফ ব্লাড। তো এই তিনটে ইম্পর্টেন্ট, অতটা ইম্পর্টেন্ট নয়, তাও দেখছিলাম যে একটা এক্সামে দিয়েছে, সেই জন্য আমি এগুলোকে কালেক্ট করেছি। তাহলে রেটিনল এসেন্সিয়াল ফর মেনটেনেন্স অফ এপিথেলিয়াল টিস্যু, ক্যালসিফেরল অ্যাবজর্পশন ফর মেনটেনেন্স অফ এপিথেলিয়াল টিস্যু, আর মেনাডিয়ন হেল্পস ইন ক্লটিং অফ ব্লাড। তাহলে বুঝতে পারলে? তাহলে এই যে রেটিনল ভিটামিন এ থেকে আসে। তো এই টোটাল আমাদের আজকের ক্লাসের টোটাল শর্ট কোশ্চেন। যদি কারোর কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে, তাহলে আমি তোমাদের অসুবিধাগুলো বলে দেবো। তাহলে নেক্সট ক্লাসে আবার কিছু শর্ট কোশ্চেন তোমাদের ডিসকাস করব। তো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা গ্রুপে মেসেজ করবে, স্যার এইটা বুঝতে পারছি না, আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে?